আসসালামু আলাইকুম। ইয়াশাসবি জয়সওয়াল অস্ট্রেলিয়ার সঙ্গে যেরকম ডমিনেটিং ওয়েতে ব্যাটিং করলেন, সেই ব্যাটিং দেখার পর সবার মনে এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। একই সঙ্গে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিমরা এখনও নিজেদেরকে উন্নত করতে পারেন নাই, অথচ জয়সওয়াল প্রতিনিয়ত নিজেকে উন্নত করছেন। ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে জয়সওয়াল যখন প্রথম খেলতে এসেছিলেন, তিনি রেডি হয়ে খেলতে এসেছিলেন। আসলে মূল পার্থক্যের জায়গাটা কোথায়? কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা এইভাবে নিজেদেরকে উন্নত করতে পারেন না? এর পেছনে সবচাইতে বড় কারণের জায়গা যদি আমি বলি, তাহলে আন্ডার-19 লেভেলের পর আন্ডার-23 লেভেল না থাকাটা আমার কাছে মনে হয় সবচাইতে বেশি দায়ী। অনেকগুলো কারণ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এই ধাপটা আমার কাছে মনে হয় সবচাইতে বেশি দায়ী, কারণ জয়সওয়ালের কথা যদি আমি চিন্তা করি, তাহলে জয়সওয়াল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পর রঞ্জি ট্রফি খেলার আগে আন্ডার-23 লেভেল, এমার্জিং লেভেলে 92টা ম্যাচ খেলে দেন তিনি রঞ্জি ট্রফি বা ওই সার্কিটে গেছেন। চিন্তা করে দেখেন, আন্ডার-19-এর পর আরও 92টা কম্পিটিটিভ ম্যাচ খেলে তারপর তিনি গেছেন ওই সার্কিটে, অর্থাৎ টপ টায়ারের সার্কিট, যেটা রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি বা যে টুর্নামেন্টগুলোকে আপনি বলেন। অথচ বাংলাদেশে কি হয়? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললাম, বাস ডিরেক্ট আমার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুযোগ, আমার এনসিএলের সুযোগ, বিসিএলের সুযোগ। ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে বাৎসরিক ক্যালেন্ডারটা, একটা বছরের ক্যালেন্ডার দেখায়, দেখেন সেই জায়গাটাতে আন্ডার-23 লেভেলে কর্নেল সি.কে নাইডু ট্রফি হয়, যেখানে 3 ফরম্যাটেরই ক্রিকেট হয়। এবং আপনি খুব ভালো মতোই লক্ষ্য করে দেখছেন, 50 ওভারের ক্রিকেট বলেন কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা লঙ্গার ভার্সন ক্রিকেট বলেন, 150টার মতো করে ম্যাচ প্রতি বছর হয় এই আন্ডার-23 লেভেলে। 150টার মতো ম্যাচ আন্ডার-23 লেভেলে প্রতি বছর হয়। ধরলাম ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের অনেকগুলো রাজ্য, 150টার মতো ম্যাচ, সেটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশে তো অন্তত 50টা ম্যাচ হতে পারে আন্ডার-23 লেভেলে, 50টা বাদ দিলাম, 20টা ম্যাচ তো হতে পারে। সেই 20টা ম্যাচও তো প্রতি বছর হয় না। সো আলটিমেটলি যে বিষয়টা ঘটে, যে একটা প্লেয়ার আন্ডার-19 লেভেলের পর ডিরেক্ট ও তো এনসিএল খেলছে, ডিরেক্ট ও তো বিসিএল খেলছে। এই যে মাঝখানে যে এনসিএল বিসিএল খেলার জন্য একটা প্লেয়ারের প্রিপারেশন বা রেডি হয়ে আসাটা, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে হয় না। সো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেখেন, আমি যখন দেবরাজ রাউতের কাছে ক্রিকেট অ্যানালাইসিসের কোর্স করছি ইন্ডিয়াতে, তখন দেবরাজ রাউত আমাকে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে শুভমান গিল। এই শুভমান গিলের আন্ডার-15-16 লেভেল থেকে অন্তত 50,000 বলের ডেটা দেবরাজ রাউতের কাছে আছে। 50,000 বলের ডেটা দেবরাজ রাউতের কাছে আছে, তার প্র্যাকটিস থেকে শুরু করে তার ম্যাচের। এতে কি হয়? এতে যে বিষয়টা ঘটে, ধরেন এখন শুভমান গিলের টেকনিক্যাল কোনো একটা প্রবলেম তৈরি হলো, তাহলে গৌতম গম্ভীর বা অভিষেক নায়ার যদি তাকে নিয়ে কাজ করেন, ওই যে দেবরাজ রাউতের কাছে ওই ডেটাবেসটা আছে, সেই ডেটাবেস থেকে আন্ডার-15-এর সময় তার টেকনিকটা কেমন ছিল, 17-এ গিয়ে কেমন হয়েছে, আপগ্রেডেশনটা কী হয়েছে, এখন কোথায় প্রবলেম হয়েছে, এই সব কিছু নিয়ে সমন্বিতভাবে কাজ করতে পারেন। বাংলাদেশে কি এই ডেটাবেস আছে? এই ডেটাবেসের চর্চা কি বাংলাদেশ ক্রিকেটে করা হয়েছে? হ্যাঁ, এবারে এনসিএলে 4জন অ্যানালিস্টকে 4টা ভেন্যুতে রাখা হয়েছে, কিন্তু আমরা এই বিকল্প প্রফেশনালসগুলোকে তৈরি করতে পারি নাই। আমরা কোচদের মান উন্নত করতে পারি নাই, আমরা স্পোর্টস বায়োমেকানিক্স এক্সপার্ট তৈরি করতে পারি নাই, আমরা স্পোর্টস ডেটা অ্যানালিটিক্স এক্সপার্ট তৈরি করতে পারি নাই, স্পোর্টস ফিজিওলজি এক্সপার্ট তৈরি করতে পারি নাই। এদেরকে বলা হয় স্পোর্টস কনসালটেন্ট, কিংবা আপনি স্পোর্টস সায়েন্টিস্টও বলতে পারেন। আজকে আমাকে ডেটা অ্যানালিটিক্সের সার্টিফিকেটটা নিয়ে আসতে হয়েছে ইন্ডিয়া থেকে, কারণ বাংলাদেশে এখানে কোনো ওই সুযোগটা নাই। সো আলটিমেটলি ব্যাপারটা ওই জায়গাটাতে একটা এলিট লেভেলের প্লেয়ারের পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য ইন্ডিয়াতে যে বিষয়টা ঘটে, যে একজন কোচ আলোচনা করেন স্পোর্টস বায়োমেকানিক্স এক্সপার্টের সাথে, আলোচনা করেন স্পোর্টস ফিজিওলজিস্টের সাথে, আলোচনা করেন ডেটা অ্যানালিটিক্স এক্সপার্টের সঙ্গে। সো বাংলাদেশে কি এই সুযোগটা আছে? বাস আমরা তো একদম আল্লাহ যেভাবে আমাদেরকে চালাচ্ছে, আমরা সেভাবেই আলটিমেটলি চালাই। আমাদের কোচেদের নলেজটাই বা আসলে কতটুকু শার্প, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনি যদি হাউ টু প্লে কাভার ড্রাইভ লিখে গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, আপনার যদি 10টা ভিডিও আসে, এর মধ্যে 8টা-9টা ভিডিওই আসবে ইন্ডিয়ান কোচদের বিভিন্ন ইউটিউব ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, 1টা-2টা হয়তো আসবে অস্ট্রেলিয়ান কোচদের ইউটিউব ভিডিও। সো এই যে জায়গাগুলো, এখানে বাংলাদেশি কোনো কোচের ইউটিউব ভিডিও আপনি পাবেন না, কারণ বাংলাদেশি কোচেরা এই যে বিষয়টাকে এক্সপ্লেন কীভাবে করতে হয়, সেই জায়গাটাই বাংলাদেশের কোচদের তৈরি করা হয় না এই বাংলাদেশে। সো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আসলে কাজ করে। এবারে আসি প্লেয়ারদের নিজেদের আপগ্রেডেশনের জায়গা, নিজেদের করার ব্যাপারে, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জায়গা। দেখেন, জয়সওয়াল সারাদিনে যে পরিমাণ প্র্যাকটিস করেন, শুভমান গিল একদিনে যে পরিমাণ বাউন্সার বল প্র্যাকটিস করেন, বাংলাদেশের প্লেয়াররা
এক মাসেও সেই পরিমাণ প্র্যাকটিস করেন না নিজেদের। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল আপনাকে দেই। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ধানমন্ডি ক্রিকেট যে মাঠ রয়েছে বা ধানমন্ডি ক্লাবের ইনডোর, এইরকম একটা ইনডোর ঢাকা শহরে আপনি আর কয়টা দেখাতে পারবেন? আপনি ঢাকা শহর বাদ দেন, টোটাল বাংলাদেশে আপনি কয়টা দেখাতে পারবেন? এই যে এরকম একটা, দুইটা, তিনটা নেট সম্বলিত ইনডোর আপনি কয়টা দেখাতে পারবেন? আমাদের বাংলাদেশে একটা নর্মাল এক্সাম্পল আপনাকে দিই। বিপিএলের সময় একটা বিসিবির একাডেমি মাঠে গিজ গিজ করে 8টা টিম প্র্যাকটিস করে বা 6টা টিম প্র্যাকটিস করে। একটা টিমের প্র্যাকটিসের জন্য সময় হচ্ছে 2 ঘন্টা, দেন আরেকটা টিম এসে দাঁড়িয়ে থাকে যে তারা এরপরে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখন পুবেরগাঁও ক্রিকেট একাডেমি কিংবা মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি হওয়ার ফলে এটা একটু ডিস্ট্রিবিউট হয়েছে, তাও সেটা 1-2 বছরের ব্যাপার। কিন্তু এই যে ওভার দ্য ইয়ার 2010 সাল থেকে বিপিএল হচ্ছে, এই বিপিএলে আপনি প্রত্যেক সময় দেখবেন একাডেমি মাঠের মধ্যে একটা টিম প্র্যাকটিস করছে আর একটা টিম দাঁড়িয়ে আছে। একাডেমি মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করার কোনো জায়গা আছে? একাডেমি মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। এক মিরপুর ছাড়া ক্রিকেটের অবকাঠামো আসলে কোথায় আছে? ধরেন জয়সওয়াল তার ওই জায়গাতে যে ক্রিকেট ফ্যাসিলিটি আছে, আপনি মুম্বাইয়ের এক শিবাজি পার্কে যে ক্রিকেট ফ্যাসিলিটি আছে, ওই ক্রিকেট ফ্যাসিলিটি কোথায় আছে? ঢাকা শহরের ছেলেরা, ঢাকাতেই তো আমাদের ম্যাক্সিমাম ক্রিকেট একাডেমি বা ঢাকাকে কেন্দ্র করে ক্রিকেটটা গড়ে ওঠে। আপনি চিন্তা করেন, ক্রিকেট বলে ক্রিকেট খেলার জন্য মাঠ কোথায় আছে? কোন জায়গায় ক্রিকেট ম্যাচ তারা খেলবে? এই একাডেমির ছেলেরা সারা বছর প্র্যাকটিসই করে। যেতে হয় সেই পূর্বাচল, যেতে হয় সেই না হয় রামের কান্দা, না হয় যেতে হয় সেই বসিলার দিকে, তাও এক একটা মাঠ এক এক দিনের জন্য ভাড়া নেয় 8,000-10,000 টাকা করে। এইভাবে আপনি ক্রিকেটার প্রডিউস করবেন? একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ের জন্য ধরেন রাজস্থান রয়্যালস একটা ফ্র্যাঞ্চাইজি, রাজস্থান রয়্যালস ক্রিকেট একাডেমি করেছে, যে রয়্যালস ক্রিকেট একাডেমিতে ধ্রুব জুরেল বলেন, জয়সওয়াল বলেন, রিয়ান পরাগ, এবং এই একাডেমি শুধু মহারাষ্ট্রে না, তাদের 6টা-7টা প্রদেশে এই একাডেমি তারা তৈরি করেছে। এই যে ফ্যাসিলিটিসগুলো আছে বাংলাদেশে কোথায় আছে? বাংলাদেশে একদম হাতে গোনা। আমি বলি, মাস্কো সাকিব রিসেন্টলি 2-1 বছরের মধ্যে হয়েছে, আর একটা হচ্ছে বাংলা ট্র্যাক যেটা রাজশাহীতে আছে। এই দুইটা ছাড়া, মাস্কো সাকিব এবং বাংলা ট্র্যাক ছাড়া বাংলাদেশে ক্রিকেটারদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য আর কোনো জায়গাই নাই, আর কোনো জায়গা না। আপনি চিন্তা করবেন, আপনার বাড়ির সামনে খেলার উঠোন আর প্রপার ক্রিকেট ফ্যাসিলিটি সম্বলিত জায়গা, দুইটার ডিফারেন্স আছে। আপনি জাস্ট এই চিন্তা করেন না, এই ধানমন্ডি ক্লাবের যে ইনডোর, এখানেও আমার এখানে ধরেন 3টা নেট, এখানে 3টা নেট। এখন এখানে যদি অ্যাট এ টাইম 20 জন এলিট লেভেলের প্লেয়ার আসে প্র্যাকটিস করার জন্য, একজন প্র্যাকটিস করবে আর 10 জন এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কখনো প্র্যাকটিস শেষ করবে? এই যে ও দাঁড়িয়ে আছে, একজন যে এখানে দাঁড়িয়ে আছে, ওই ব্যাটসম্যান ওই পাশ থেকে তার চিন্তা হবে, আচ্ছা আমার তাড়াতাড়ি প্র্যাকটিস শেষ করতে হবে। এইভাবে আমার মনে হয় না বাংলাদেশে কেউ চিন্তা করেছে কখনো, এইভাবে বাংলাদেশে কেউ চিন্তা করে। কারণ এটাই আসলে প্লেয়ারদের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা। আপনি যখন কম্পেয়ার করবেন যে জয়সওয়াল দিনের মধ্যে 150টা বাউন্সার বল খেলছে, 150টা হাফ ভলি বল খেলছে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছে, বাংলাদেশের প্লেয়ারদের সেই জায়গাটা কোথায়? এক মিরপুর ছাড়া সেই জায়গাটা তো নাই। মিরপুরেও তার মধ্যে কি ফ্যাসিলিটিস? এইখানে ইনডোরে যে কয়টা নেট দেখছেন, মিরপুরেও ইনডোরে সেই কয়টাই নেট। আর ন্যাশনাল টিমের সার্কিটে থাকা 20-22 জন হয়তো বা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে, আর বাদ বাকিরা কতটুকু কি পাচ্ছে? ফ্যাক্টের জায়গাগুলো আসলে এই জায়গাটা। আপনার যদি একদম রুট লেভেল থেকে ক্রিকেটে বিনিয়োগ না থাকে, আপনার 64টা জেলার 64টা জেলাতে যদি প্রপার ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার না থাকে, ক্রিকেটিং ফ্যাসিলিটিস না থাকে, ক্রিকেটটা যদি ডিসেন্ট্রালাইজ না হয়, ক্রিকেটটা তো ডিসেন্ট্রালাইজই না আমাদের এই জায়গাটায়। পঞ্চগড়ে যদি কোনো ক্রিকেটারের কোনো সমস্যা হয়, তার মিরপুরে আসতে হয়। পঞ্চগড়ে কোনো কোচের সমস্যা হলে তার মিরপুরে আসতে হয়। কেন ভাই? পঞ্চগড়ে কোনো কোচের বা ক্রিকেটারের সমস্যা হলে সে যাবে রংপুর ডিভিশনাল ক্রিকেট বোর্ড কার্যালয়ে, সেটাই তো নাই। ক্রিকেটটাকে তো আমরা এইটাই করতে পারি নাই। চট্টগ্রাম বিভাগে একটা ডিভিশনাল কার্যালয় থাকবে, যেটা চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবে। সিলেট বিভাগে একটা ডিভিশনাল কার্যালয় থাকবে, যেটা সিলেট বিভাগে হবিগঞ্জ থেকে শুরু করে সুনামগঞ্জ যতগুলো জেলা আছে সেখানকার ক্রিকেটের লিগ আয়োজন করবে, ক্রিকেটের ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করবে। এগুলোকে আমাদের দেশে এখন পর্যন্ত কোনোদিন হয়েছে? প্রতিবারই শুনি হবে, কিন্তু ঢাকার ক্রিকেটের ক্লাব কর্মকর্তাদের, ক্লাব মাফিয়াদের কর্তৃত্ব কমে যাবে দেখে এই জায়গাগুলো কখনোই হয় না। আর আপনি জিজ্ঞেস করছেন যে জয়সওয়াল উন্নত করে, শাহাদাত, দীপু কিংবা জয়রা উন্নতি করতে পারে না।
উন্নতি করতে পারবে কিভাবে? শাহাদাত দীপুকে আপনি কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার সুযোগ দিয়েছেন? শাহাদাত দীপুকে আপনি আন্ডার-23 খেলার সুযোগ দিয়েছেন। দীপু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললো, বাস এরপরে আপনি তাকে এনসিএল খেলালেন, এনসিএল 2-4টা ম্যাচ খেললেন, আপনি ন্যাশনাল টিমে ঢুকিয়ে দিলেন। যে ছেলে কোনোদিন 150 রান করে নাই, যে ছেলে কোনোদিন 150 রান করে নাই, আপনি ওর কাছে কিভাবে এক্সপেক্ট করেন একটা টেস্ট ম্যাচে 30 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর সে 150 রান করবে? আপনি কি ফাইজলামি করেন নাকি? আপনি এখন এক্সপেকটেশন রেখে দিয়েছেন যে দীপুকে আপনি টেস্ট খেলতে নামাই দিয়েছেন, আপনি দীপু 150 রান করবে। ও ছেলে তো কোনোদিন 150 করেই না ডোমেস্টিক ক্রিকেটে। ও করতো, ও 150 করতো, 200 করতো, ওর একটা প্রক্রিয়ার মধ্যে থাকতো। হি ইজ আ ট্যালেন্টেড ক্রিকেটার, হি ইজ আ ট্যালেন্টেড ক্রিকেটার, বাট ট্যালেন্ট ইজ নাথিং উইদাউট অপরচুনিটি, ট্যালেন্ট ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস। আপনার তো গেম সেন্স ডেভেলপমেন্ট করতে হবে। আপনি গেম সেন্স ডেভেলপমেন্ট না করে, আপনি আন্ডার-23 লেভেল না রেখে আপনি ডিরেক্ট এমনি করে হবে? তাইলে তো ইন্ডিয়া ওই এত টাকা খরচ করে আন্ডার-23 লেভেল করতো না, আন্ডার-23 ধাপ রাখতো না, সিকে নাইডু ট্রফি করতো না, যেখানে বছরে 150টা ওয়ানডে ম্যাচ, 150টা টেস্ট ম্যাচ হতো না, তাই না? সো ফ্যাক্টরটা এইসব জায়গাতেই আসলে আপনি অনেকে অনেক কিছু বলে দেওয়া যায়, ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার না জেনে বাংলাদেশে কি ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার যাচ্ছে, প্লেয়ারদের দোষ দেওয়া যায়, অনেক কিছু করা যায়। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এনভায়রনমেন্টটাই এরকম, এবং এনভায়রনমেন্টে এরকম দেখেই একজন প্লেয়ার লেগ সাইড দিয়ে 30 রান করে সে সন্তুষ্ট থাকে, সে চিন্তা করে যে ওকে ঠিক আছে, আমি তো লেগ সাইড দিয়ে 30 রানই করছি, আমার তো আর দরকার নেই, আমি তো লেগ সাইড দিয়ে রান করতেই পারছি। এটা মানসিকতাটা আমাদের ওরিয়েন্টেশনের মানসিকতার সমস্যা। বাট জয়সওয়াল তো 30 রান নিয়ে চিন্তা করে না, জয়সওয়াল চিন্তা করে আমার ভাই 150 করতে হবে, আমার 150 করতে গেলে আমার লেগ অফ, স্ট্রেট, লং অন লং অফ সবই লাগবে। সো প্রবলেমটা এই জায়গাটাতে, আমাদের মানসিকতা, আমরা মিডিওকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার মিডিওকার, আমাদের ক্রিকেট বোর্ড মিডিওকার, আমাদের প্লেয়ারদের চিন্তাভাবনাটাও মিডিওকার চিন্তাভাবনা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দর্শকদের চিন্তাভাবনাটাও মিডিওকার চিন্তাভাবনা। কারণ দর্শকরা নিজেদের অবনতির চাইতে ভারতের অবনতি দেখতে দর্শকরা বেশি খুশি হয়। ভাই, দেখে দেখেও অনেক কিছু শেখা যায়, দেখে দেখো, আপনার কেউ নকল করতে বলে নাই, দেখে দেখেও অনেক কিছু শেখা যায়। ভারতের যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা আমার নিতে সমস্যা কোথায় আছে, যেটা ভালো সেটাকে ভালো বলতে আমার সমস্যা কোথায় আছে, যেটা খারাপ সেটা আপনি বর্জন করেন, সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, যেটা ভালো সেটা আপনার ফলো করতে সমস্যা কোথায় আছে। সো সব কিছুই মিডিওকার, আমাদের মেন্টালিটির জায়গাটাই মিডিওকার। এখন মিডিওকার চিন্তা ভাবনা থেকে যতদিন বেরোতে না পারবো, দেশটাও মিডিওকারই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।